ইউটিউব পডকাস্টিংয়ের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের অনুষ্ঠান অচেনা মুখের না জানা কথা। আর আপনাদের সঙ্গে আমি দীপ, আর আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। নমস্কার, আমি ঋষিকেশ মালাকার। আমি থাকি বলতে রানাঘাট নদিয়া। আর অকুপেশন বলতে এখন বর্তমানে আমি কিছু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সাথে গানটা নিয়ে এখন একটু গাইছি ফেসবুক, ইউটিউবে। বরাবর ছোটোবেলা থেকে একটা শখ ছিল গান নিয়ে, তো সেটাকেই ভাবছি পারসিউ করছি। আর রিসেন্টলি গানের পুঁথিগত যে শিক্ষা আর কি, সেটা নেওয়া শুরু করেছি, যেটা এতদিন ছিল না। আপাতত এই, আর সাথে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, চলছে সেটাও সাইডে। বাহ, খুব ভালো ব্যাপার। তবে তোমার সম্পর্কে শুরুতেই খুব ভালো একটা কিন্তু তথ্য পেলাম। বুঝতে পারছি যে খুব ছোটবেলা থেকে, তার মানে তোমার সঙ্গে তোমার গানের হাতে খড়ি কিন্তু হয়নি। অথচ আমরা যারা তোমাকে চিনি তারা জানি যে ছোটবেলা থেকে তুমি কিন্তু একটা গানের পরিবেশের মধ্যে বড় হয়েছো। কিন্তু তা সত্ত্বেও তুমি বলছো যে খুব ছোটবেলা থেকে গানের শেখা শুরু হয়নি, তাই তো? ছোটবেলা থেকে তো একদমই নয়, কারণ হলো হ্যাঁ, এবার বলতে পারো যে ছোটবেলা থেকে আমার বাড়ির যে পরিবেশ, তাতে একটা গান জড়িতই ছিল। কারণ দাদু গান গাইতো, কীর্তন করতো, আমার বাবাও ওই ফিল্ডে আছে। তো যে কারণে বাড়িতে একটা গানের পরিবেশ বরাবরই ছিল। এটা অ্যাকচুয়ালি ওই হয় না, জেনেটিক্যালি ছিল ভেতরে ব্যাপারটা। তো এটা আমি আগেও ফিল করতাম, কিন্তু বরাবর অনেক রকম চাপে এটা কখনো পারসিউ করা হয়নি। এই ইচ্ছেটা পারসিউ করতে শুরু করেছি হলো এই জাস্ট মাস তিনেক আমার মনে হয়েছে যে সবার রিভিউ শুনে, বা আমি যখন গান গাই সবাই আমাকে যেটা বলে যে একটু শিখে নে, একটু শেখ, বা তুই এত ভালো গান গাস না শিখেই। তো তখন নিজেরই মনে হয়েছিল যে আমি যখন না শিখে গান গাইতেই পারি, তখন একটু শিখে নেওয়া যাক বিষয়টা। বাহ, খুব ভালো একটা সিদ্ধান্ত। তো এবারে আমাকে বলো যে কি ধরনের গান শিখছো এবং কোথায় গান শিখছো? শিখছি বলতে এখন রানাঘাটেই একজনের কাছে শিখছি, ওনার নাম হলো সংযুক্তা দাস বলে, ওনার কাছে শিখছি। তো আপাতত এই 3 মাস প্লাস আমার আর কি গান শেখার বয়স। আর গান গাওয়ার বয়স বলতে গেলে সেটা ছোট থেকে। ঋষি, তোমার কথা শুনতে শুনতে আমার মনে হলো যে আমরা সকলেই জানি যে কোনো শিক্ষার কিন্তু কোনো বয়স হয় না। আর আমার মনে হয় তুমি সেটা প্রমাণ করে দেখিয়েছো। আর এই প্রসঙ্গেই যারা এই মুহূর্তে আমাদের শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, হাল ছেড়ে দেওয়ার মতো বড় দুর্বলতা কিন্তু আর নেই। সাফল্যের নিশ্চিত উপায়টা হচ্ছে হাল না ছেড়ে আরও একবার চেষ্টা করা। আমার মনে হয় লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লড়াইটা কিন্তু ছাড়া উচিত নয়। আর ওই লড়াইটাই কিন্তু আমাদের কাছে আমাদের পরিচয়। তাই যারা এখনও ভাবছেন যে কিছু শিখবো, তা দেরি না করে কিন্তু শুরু করে দিন। আর এই কথা বলতে বলতে এবারে আসি আমাদের শিল্পীর কাছে। আচ্ছা ঋষি, অনেকক্ষণ তো আমরা গান, গল্প, আড্ডা নিয়ে আলোচনা করছি, তো এবার চলো সরাসরি চলে যাই একটি গানে। তো আজকের অনুষ্ঠানের প্রথমে কি গান শোনাচ্ছ তুমি? যেহেতু গান আর বাঙালি আমি, তো রবীন্দ্রসঙ্গীত দিয়েই মনে হয় শুরু করাটা ভালো। তো এখানে একটা রবীন্দ্রসঙ্গীতই করছি, 2 লাইন। বাহ, রবীন্দ্রসঙ্গীত, খুব ভালো কথা। চলো শুরু করা যাক তাহলে। একটু এগিয়ে এসো, মাইকটা নাও। হ্যাঁ, ঠিক আছে, ওকে, চলো শুরু করি। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। স্থলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর, স্থলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর, নিজ হাতে তুমি গেথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়। কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া।
আচ্ছা ঋষি, তুমি যখন গান গাইছিলে তখন আমার গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে তোমার গান নিয়ে কি স্বপ্ন রয়েছে আগামীতে, সে সম্পর্কে যদি কিছু বলো। এক্ষেত্রে প্রথমত বলি যে গানটা আমি বরাবর ভালোবাসি ছোটবেলা থেকে। ইচ্ছে ছিল যে গান নিয়ে কিছু করবো এরকম কিছু নয়, ইচ্ছে ছিল একটা চাকরি করব ডেফিনেটলি, সেটা এখনও আছে, এখনও চেষ্টা করছি, জানি না ইন ফিউচার কী হবে। তবে গানটা হলো বলতে পারো যে এটা আমার এক কাইন্ড অফ ভালোবাসা, মানে নিজেকে ভালোবেসেও গান গাই, কিন্তু এখন বর্তমানে যেটা হচ্ছে যে যেটা ছিল নিজেকে ভালোবেসে গান গাওয়া, সেটা এখন লোকে অ্যাপ্রিসিয়েট করছে। এবার যখন লোকে অ্যাপ্রিসিয়েট করছে তখন কোথাও কোথাও গিয়ে মনে হচ্ছে যে না, কেন, গানও তো গাইতে পারি। আচ্ছা, এখানে আমি জানতে চাইবো যে গানকে কি ভবিষ্যতে প্রফেশন করার ইচ্ছা আছে? আপাতত সেরকম কোনো ফিউচার ডিসাইড করিনি, তবে গান ভালোবাসি, গান ছাড়বো না, গান গিয়ে যাবো। একদমই তাই, আমরাও চাই তুমি তোমার গানের তরণী নিয়ে তত্তর করে এগিয়ে যাও, আর গান একদম ছেড়ো না, তাহলে হয়তো তোমার কাছ থেকে আমরা অনেক অনেক ভালো গান শোনা থেকে বঞ্চিত হব। তাই আমরাও চাই যে তুমি তোমার সকল প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের সাধনায় এগিয়ে যাও, নিজের প্রচেষ্টাই গড়ে তোলো নিজের পরিচয়। আচ্ছা ঋষি, এ প্রসঙ্গেই তোমার কাছে আমার পরের প্রশ্ন, যে যদি তুমি গানের জগতে এগোতে চাও তো কি ধরনের গান করবে বলে তুমি ঠিক করেছো? মানে সব ধরনের গান, মানে ভার্সেটাইল শিল্পী হবে নাকি যে কোনো স্পেসিফিক কোনো বিষয় আছে তোমার? এখন তো ধরো অনেকেই বিশেষ কোনো জোন বেছে নিচ্ছে, তো সব ধরনের গান করবে নাকি বিশেষ কোনো টপিক আছে তোমার গান, সেই বিষয়ে যদি কিছু বলো। আমার বরাবরই ছোটোবেলা থেকে মানে আমার একটা ব্যাপার ছিল, সেটা হলো আমি খুব মানে গান নিয়ে না খুব চুজি, মানে ভালো গান ভালোবাসি। মানে আমার ভালো গান বলতে দেখুন, মিউজিক হলো প্রায় সব কিছুই, মানে একটা যদি পাখি ডাকে সেটাও একটা মিউজিক, কিন্তু আমার মনে হয় যে একটা গান তখনই ভালো হয় বা সেটা তখনই শ্রুতিমধুর হয় যখন তার প্রথমত তার লিরিক্স, তার কথা কি, সে কথাটা আদৌ সেই গানটার সাথে কতটা যায়, সিচুয়েশনের সাথে কতটা যায়। যেমন রবীন্দ্রসঙ্গীত শুনলে আপনারা বুঝতে পারেন প্রতিটা মানে প্রতিটা মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে তার ইনফ্লুয়েন্স থাকে তার লিরিক্সের, ঠিক আছে। সেদিক থেকে রবীন্দ্রসঙ্গীত তো বরাবর ভালো লাগে, কিন্তু আমি বলবো যে আমি এটাও বলবো যে মানে আমরা অনেক সময় বলি না যে স্বর্ণযুগের গান খুব ভালো খুব ভালো, বর্তমানে আর কোথায় গান হচ্ছে, কিন্তু আমি মনে করি তা না। বর্তমানেও এমন বেশ কিছু গায়ক আছে যারা গাইছে, বেশ কিছু লেখক আছে যারা লিখছে, এবং সেটা যথেষ্ট সুন্দর এবং সেটা শুনতে ভালো লাগে, গাইতে ভালো লাগে। তাই আমার সেরকম কোনো জনার ঠিক নেই যে আমি কোন জনারে গান গাইবো, কিন্তু হ্যাঁ এটা বলতে পারি যে আমার গান গাইতে ভালো লাগে মান্নাদের, ভালো লাগে, আর সব থেকে যাকে ভালোবাসি সেটা হলো অরিজিৎ সিং, মানে অদ্বিতীয় আর কি, যিনি এখন বর্তমানে। তো তাকে আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে, মানে আমার যেখান থেকে আর কি অরিজিতের উত্থান, আমি সেখান থেকে অরিজিতের সাথে আর কি। আচ্ছা, তোমার কথা শুনতে শুনতে আমার যেটা মনে হলো, অর্থাৎ তুমি দুজনের নাম বললে, একজন সেকালের স্বর্ণযুগের শিল্পী, আবার এখনকার যে একজন উজ্জ্বল নক্ষত্র তুমি তার নামও বললে। তারা তো দুজন একদম আলাদা আলাদা সময়ের দুজন মানুষ। তুমি এই জেনারেশনের হয়েও তুমি আগের সময়ের কথাও বললে, আবার এই সময়কেও তুলে ধরলে। তা এখানে তোমার কাছে আমার পরের প্রশ্ন, তোমার কি মনে হয় গান কি আগেও ভালো হতো, এখনও ভালো হচ্ছে, নাকি যা ভালো গান হওয়ার সব স্বর্ণযুগে শেষ হয়ে গেছে, এই যুগে আর তেমন ভালো গান হচ্ছে না? তো এই বিষয়টি তুমি কিভাবে বিশ্লেষণ করবে? দেখো, এই দিক থেকে না আমার বেশ কিছু মানে কন্ট্রাডিকশন হতে পারে শ্রোতাদের সাথে বা তোমার সাথে হতে পারে। সেটা হলো আমার মনে হয় যে আমরা যেটাকে ফেলে আসি না, আমরা সেটাকে স্বর্ণযুগের ট্যাগ দিই, ঠিক আছে। ধরো আজকে যখন আমি বুড়ো হব তখন হয়তো আমি এই 2023 2022 এই সময়টাকে আমি স্বর্ণযুগ বলবো, সেই সময়ের পরিপ্রেক্ষিতে। কারণ মিউজিক দিনকে দিন বদলাচ্ছে। এখন আগে ছিল ক্লাসিক্যাল মিউজিক, এখন হয়ে গেছে জ্যাজ মিউজিক, নানান রকম আমরা বিদেশি মিউজিকগুলোকে অ্যাডপ্ট করছি আমাদের বাংলা সংস্কৃতিতে। বা আজকালকার আমরা এটাও দেখি যে অনেক সময় হয় কি যে রবীন্দ্রসঙ্গীতের সাথে ইলেকট্রনিক মিউজিক বাজছে, ঠিক আছে। সেটা হ্যাঁ, এবার বলতে পারো যে ইউজ করাটা কে কতটা ভালো ইউজ করতে পারছে। আমি একটা রবীন্দ্রসঙ্গীত নিলাম, সেটাকে আমি বিচ্ছিরি করে দিলাম ইলেকট্রিক মিউজিক দিয়ে, তো সেটা তো না, সেটা কতটা শ্রুতিমধুর, সেটাও আমাদের অনেক উদাহরণ আছে যে রবীন্দ্রসঙ্গীতকে ইলেকট্রিক্যাল মিউজিক দিয়ে কতটা ভালো করে করা যায়। মানে তুমি বলছো কিভাবে পরিবেশন করবো? হ্যাঁ, মানে সেটা হলো শিল্পীর কতটা মানে কারুকার্য আছে সের উপরে, সেটা ডিপেন্ড করে। আর আমি বলবো মানেই তোমার মনে হয় না যে শুধু হারমোনিয়াম তবলা এটা না, একদমই না, মানে সময় উপযোগী এটা করার দিকে তুমি। আমার মনে হয় রবীন্দ্রনাথ বেঁচে থাকলেও এটাই বলতেন যে সময়ের সাথেই তো, যুগের সাথে চলাটা একটা তো
সবসময় আমারও তাই উচিত। মনে হয়, কারণ তিনিও কিন্তু খুব আধুনিক, অবশ্যই ওই সময় দাঁড়িয়ে হ্যাঁ, ওই সময় উনি অ্যাপ্রিসিয়েট করতেন 100%। কারণ হলো আমরা স্টিরিওটাইপ, তারা তো স্টিরিওটাইপ না। সেটা কিন্তু অবশ্যই এখনকার দিনে কিন্তু খুব বিতর্ক ওঠে যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে কেন এটা করছে। না, আমি শ্রোতাদের একটা জাস্ট হিন্ট দেবো, এই রিসেন্টলি বাংলাদেশের কোক স্টুডিও থেকে একটা গান বেরিয়েছে আনন্দধারা বলে, রবীন্দ্রনাথের গান, আপনারা সবাই জানেন। হ্যাঁ, আমরা শুনেছি সেটা। তো আনন্দধারাটা একবার শুনে নেবেন যে ইলেকট্রনিক মিউজিকের সাথে কি করে রবীন্দ্রনাথকে মেশানো যায় এবং সেটা কত ভালোভাবে হওয়া সম্ভব, এবং তাতে রবীন্দ্রনাথের গানের যে মাধুর্য সেটা তাতে কোনো রকম ক্ষুণ্ণ হয় না। ও মানে তুমি বলতে চাইছো যে আগেও ভালো গান হতো, এখনও ভালো গান হচ্ছে, কিন্তু কিছু কিছু মানুষের মানসিকতায় সেটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না বা নিতে পারছে না, তাই তো? প্লাস হলো কিছু লোক স্টিরিওটাইপ আছে যারা কিনা বলে কি মান্না দে মান্না দে মান্না দে। আমি যেমন বলছি মান্না দে অরিজিৎ সিং, কারণ আমি জানি যে মান্না দে সেই সময় মান্না দে ছিল, আজও মান্না দে থাকবে এবং আগামীতেও মান্না দে থাকবে। আর অরিজিৎ সিং অরিজিৎ সিং, আগামীতেও অরিজিৎ সিংই থাকবে, কেননা এটা হলো জুয়েলস। আচ্ছা, তার মানে কি তুমি বলতে চাইছো যে স্বর্ণযুগের যদি মান্না দে বা অরিজিৎ সিং থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মান্না দে, আর আমাদের এই যুগে যদি মান্না দে বা অরিজিৎ সিং থেকে থাকে সেটা হচ্ছে অরিজিৎ সিং? তুমি কি এরকমই কিছু বলতে চাইছো? না, আমি দুজনকে একদমই তুলনা করছি না। মান্না দে সে তার আসন গ্রহণ করে আছে, অরিজিৎ সিং তার আসন গ্রহণ করে আছে। মানে আমাদের হয় না, আমরা যারা গান ভালোবাসি তাদের হৃদয়ে এই মান্না দেওর জায়গাটাও একটু আলাদা, অরিজিৎ সিংয়ের জায়গাটাও একটু আলাদা, সবাইকে মিলিয়ে মিশিয়ে আছি আর কি আমরা। কিন্তু আমার মনে হয় যে স্বর্ণযুগ আর এই যুগ বলে কোনো পার্থক্য হয় না। সঙ্গীত, আর সঙ্গীত হলো মানে গুড মিউজিক হলে শ্রোতা শুনবে ব্যাস। আর তার লিরিক্স তো একদম অনেকে এটাকে সেকেন্ডারি ভাবে লিরিক্স। আমার তো মনে হয় যে কোনো গানের কথা ভালো হলে সেই গানটা ভালো হয়। আচ্ছা, এটা আমার অনেকের বিতর্ক। হ্যাঁ, কিন্তু আমার এটা পার্সোনালি ফিল হয়। আমি যখন গান শুনি আমার মনে হয় আমি যত কথাটা আমার ভেতরে যতটা ক্যাচি হচ্ছে, মানে আমি যতটা ফিল করছি এই কথাটাকে। ধরুন এই মান্নাদের একটা গান আছে ওই যে সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, ঠিক আছে? এই গানটা লিরিক্সটা যখন আমরা শুনবো মানে সেটা মানে ইমপ্রেশন ফেলবেই আপনার মনে। মানে এটা গান কে গাইছে সেটা ব্যাপার না, হয়তো ওটা গান, কিন্তু যখন আমরা শুনি মনে হয় ওটা আমারই কথা। হ্যাঁ, একদম। মানে মনে হবে যে আমার জীবন দিয়ে হয়তো ওটা লিখেছে, যে লিখেছে সে আমার জীবন দিয়ে। বলতে চাইছো যে একটা গানে হচ্ছে কথা প্রধান, আর না প্রধান না, তবে কথা, আমরা কথাকে দাম দিই না গানে। মানে আমরা হয় না আমরা বলি যে গানটা গেয়েছে মিউজিক ডিরেক্টরে, কিন্তু আমরা কখনো লিরিসিস্টের নাম জানি না। মানে কজন আছে আমরা বলতে যে একটা গানের লিরিসিস্টকে চিনি? আচ্ছা, এটা কি কোনো কারণ, এই প্রজন্মের কি দোষ? মানে আমরা কি পেছোচ্ছি এই কারণে আমরা মনে রাখছি না? তোমার এই বিষয়ে কি মনে হয়? আমরা মনে রাখতে চাই না, এই ফাস্ট ফরওয়ার্ড যুগে না মনে রাখতে চাই না আমরা ভাবি যে 1 সেকেন্ড 1 মিনিটেই তো দেখা হয়ে যাচ্ছে সবকিছু, আবার গীতিকারের নাম কেন পড়বো? ঋষি, তুমি এই বিষয়টি খুব ভালোভাবে বিশ্লেষণ করলে, আর শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, বুঝতেই পাচ্ছেন আমাদের আলোচনা খুব ভালো মতো জমে উঠেছে। আমাদের এই আলোচনা তো আরও এগোবে, তবে অনেকক্ষণ আলোচনা চলেছে। এই সময় একটা গান শুনে নেওয়ার সময় হয়েছে, চলুন এখানে গান শুনে নিই। রাতেরি কোলে বর্ষার মতো নেমে আসে ঝিরি ঝিরি কত রং বাহারি, সব যায় রে ছাপিয়ে, ফোটে হাসি হাসি মুখে মুখে, যেন ভরসা ভরসা জাগে বুকে, ফোটে হাসি হাসি মুখে মুখে, যেন ভরসা ভরসা জাগে বুকে, যারে যারে যা তোরা দৌড়ে যা, গারে গারে গা, আজ আনাচে কানাচে আলো মেখেছে সবাই, আয় 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 রে তোরা, আয় আয় শিখবি ওরা, দিন এসেছে রঙ তামরা, আয় 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 রে তোরা, আয় আয় শিখবি ওরা, দিন এসেছে রঙ তামরা। গানের পর ফিরে আসলাম আমাদের আজকের এই অনুষ্ঠানে, যার নাম অচেনা মুখের না জানা কথা। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে গানে গল্পে আড্ডায় রয়েছে বিশিষ্ট সঙ্গীতশিল্পী, বর্তমানে সোশ্যাল মিডিয়ার খুবই বিখ্যাত একজন মুখ, ঋষিকেশ। আর এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি দীপ। আপনারা রয়েছেন অচেনা মুখের না জানা কথা এই অনুষ্ঠানে। তো চলুন আমরা আজকের এই আলোচনা আবারও এগিয়ে নিয়ে যাই। ঋষিকেশ, তোমাকে যতই শুনছি ততই অবাক হচ্ছি। তো এত সুন্দর সুন্দর গান নির্বাচন করেছো এবং আমাদের শোনাচ্ছ, এই জন্য তোমাকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা তো পরপর আরও গান শুনবো, তবে এই মুহূর্তে আমার খুব জানতে ইচ্ছে করছে যে গান নির্বাচনের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয়গুলো মাথায় রাখো, বা কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত বলে তুমি মনে করো? আমার মনে হয় যে গান পরিবেশনের ক্ষেত্রে মাথায় যেটা একদম ফার্স্ট মানে প্রথম স্থানে যেটাকে রাখা উচিত সেটা হলো স্থান। আমি কোন স্থানে গান গাইছি
এবং সেই স্থানে কোন গানটা যায়। আমি মন্দিরে গাইলে মন্দিরের মতো হবে, স্টেজে গাইলে যেটা সেটা যদি কোনো একটা ওপেন স্টেজে কোনো একটা কলেজের প্রোগ্রাম হয় সেটা সেখানে একটা হবে, যদি সেটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে একটা হবে। তো আমার মনে হয় স্থানটাও তো ম্যাটার করেই। তার সাথে আমার পার্সোনালি যেটা ম্যাটার করে সেটা হলো আমি মানে খুব মানে মিউজিক রিচ গান ভালোবাসি, যেটাতে মিউজিকটা বোঝা যায়, যেটাতে হলো মানুষ কানেক্ট করে, সেরকম গান আমার ভালো লাগে, যেগুলো মানে অ্যাকচুয়ালি গানগুলো আমাকেও কানেক্ট করে, যে কারণে আমি গানগুলো নির্বাচন করি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে আমি বলতে চাইছি, এখন ধরো ডিজিটাল যুগ, তো এখন একজন শিল্পী নিজের পছন্দ মতো গান করলে বেশি শাইন করবে, নাকি দর্শক কি চাইছে সেই পালস বুঝে গান করবে? মানে ধরো আমরা যারা নতুন অথচ গানের জগতে আসতে চাইছি, তখন আমরা কোন বিষয়টার দিকে নজর রাখবো? কেননা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় লোকে এখন আমাকে পরিচালনা করছে যে আমি কি ধরনের গান গাইবো। তো তুমি কি সেটাকে এগিয়ে রাখো, অর্থাৎ দর্শককে প্রাধান্য দাও, নাকি নিজের ভালো লাগাকে গুরুত্ব দিয়ে সেটাকে প্রাধান্য দাও? হ্যাঁ, এটা দারুণ একটা কোশ্চেন, মানে এই এখনকার দিনে খুবই প্রাসঙ্গিক কোশ্চেন। হ্যাঁ, খুব প্রাসঙ্গিক কোশ্চেন এটা। সেটা হলো, দেখুন, আমি যেটা আমার ক্ষেত্রে হয় সেটা হলো আমি নিজেকে প্রাধান্য দিই বেশি। হ্যাঁ, এবার বলবো না যে দর্শককে প্রাধান্য দিই না, তবে এটা আমি রিসেন্টলি শুরু করেছি। কিন্তু মানে এটা আপনি একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে এই যে ফেসবুক বা ইউটিউব, তাতে যে অ্যালগোরিদম আছে না, এই অ্যালগোরিদমটা সেই জিনিসগুলোকেই মানে বেশি প্রমোট করে বা বেশি ছড়িয়ে দেয় যেটা বর্তমানে চলছে। ঠিক আছে, আর যদি একটা 5 বছর আগের পুরোনো গান চলে সেটাকেই আপনাকে। আচ্ছা, এই জায়গাটা একটু জানতে চাইবো, তুমি কি তাহলে পরোক্ষভাবে এটা বলতে চাইছো না যে বর্তমানে আমাদের চালনা করছে অ্যালগরিদম বা রোবোটিক সিস্টেম? মানে সেখানে তো আমার আমিত্বটা কোথাও হারিয়ে যাচ্ছে। মানে আমি বলতে চাইছি, যখন তুমি দর্শককে প্রাধান্য দিচ্ছ, তখন তো তুমি নিজেকে অর্থাৎ ঋষিকে অবহেলা করছো, আবার যখন ঋষিকে প্রাধান্য দিচ্ছ, তখন কিন্তু আবার দর্শককেও কোথাও ক্ষুণ্ণ করছো। তো এই যে একটা সূক্ষ্ম ব্যালেন্স, এটা তুমি এই সময় দাঁড়িয়ে কিভাবে হ্যান্ডেল করছো, যদি এই বিষয়ে কিছু বলো। আমার মনে হয় যে যারা উঠতি গায়ক বা যারা মানে যারা স্ট্রাগল করে ফেসবুক, ইউটিউব বা যে কোনো ক্ষেত্রে, আমি মনে করি মোটামুটি আপনারা 50-50% করে চলুন, মানে নিজেকেও না ভুলে, ইভেন বর্তমান পরিস্থিতিটাকেও না ভুলে, যে এইটাই এখনকার সিস্টেম। আপনাকে যদি লাইমলাইটে আসতে হয়, তাহলে আপনাকে এখন যা মানুষ শুনতে ভালোবাসে সেটাই করতে হবে। আর আমি মনে করি যে হ্যাঁ, একবার যখন লাইমলাইটে চলে আসবেন, যখন লোক আপনাকে চালাবে না অ্যালগোরিদম, আপনি অ্যালগোরিদমকে চালাবেন, তখন আপনি আপনাকে তুলে ধরুন যে আপনি কি গান ভালোবাসেন, আপনি কি গান গাইতে ভালোবাসেন। এটা আমি দেখেওছি একজনের কাছ থেকে। ও মানে তুমি বলতে চাইছো যে নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করার পর, অর্থাৎ নিজের একটা ভিত, নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করার পর, তারপর তুমি যে ধরনের গান গাইতে পছন্দ করো সেই ধরনের গান গাওয়া উচিত বলে তুমি মনে করো, তাই তো? আমি সেটাই বলছি, যে মানে দুটোকেই সমান প্রাধান্য দিতে হবে। না হলে যদি শুধু ভাবি যে না, নিজেকে প্রাধান্য দেবো, আমি কেন মানুষকে প্রাধান্য দেবো, আপনাকে বুঝতে হবে যে আপনি শিল্পী তখনই যখন আপনাকে মানুষ রেকগনাইজ করবে। খুব ভালো কথা। আসলে বোধ হয় কিছু কিছু ক্ষেত্রে শ্রোতাদেরও প্রাধান্য দেওয়া উচিত। চলো একটা গান শুনে নি, গানের উপরে আবারও আড্ডা হচ্ছে। दिल चाहे हर घड़ी तकता रहूं तुझे, जब नींद में हो तो, जब तू सुबह उठे, ये तेरी जुल्फ जब चेहरा मेरा छुए, दिल चाहे उंगलियां उसमें सिमट रहे, सुन मेरे सनम, सुन मेरी जान, तू है सांस में हमेशा, हरदम, हर पल, हर शब, हमदम हमदम, ये ली है मेरी आँखों ने। আসলে ছোট থেকে না, মানে এই ইচ্ছেগুলো বারবার চেঞ্জ হয়েছে বয়সের সাথে সাথে। ছোটোবেলায় একটা ভাবতাম, একদম ছোটোবেলায় ভাবতাম আমি আর্মি হব। তারপরে একটা সময় গিয়ে ভাবতাম যে আমি জুওলজি স্টুডেন্ট, মানে আমি জুওলজি নিয়ে আমার গ্র্যাজুয়েশন করেছি। তো সেই সময়টা মনে হতো যে আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হব, আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো, ছবি তুলবো।
তো তারপরে যখন আর কি বাস্তবতাটাকে দেখলাম যে না এসব কিছু হয় না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো তোমাকে ওই কম্পিটিটিভ এক্সামের দৌড়াতে হবে। আসলে এটা বোধ হয় আমাদের প্রত্যেকটা বাঙালি পরিবারের একটি বাস্তব সত্য। আচ্ছা ঋষি, তোমার কি এখানে পরিবারের কোনো চাপ ছিল? হ্যাঁ, সে তো একটা থাকেই। বাট আমি এটাও বলবো যে আমার পরিবারের সহযোগিতা প্রচুর আছে, কারণ আমার পরিবার আজকে দাঁড়িয়েও আমাকে সহযোগিতা করে, ঠিক আছে, মানে আমার লাইফ লিড করার জন্য। সেক্ষেত্রে তো সহযোগিতা আমি ডেফিনেটলি বলবো, সেটা এই সহযোগিতাটা আবার সবাই পায় না, সেটাও বলবো। তবে আর একটা কথা, সেটা হলো যে ওই ইঁদুর দৌড়াতে গিয়ে তখন ভেবেছিলাম যে, তখন তো নানান কিছু, মানে আজ এইটার ইন্টারভিউ দিতে যাচ্ছি ভাবছি এইটা হয়ে যাচ্ছি, কাল ওইটার ইন্টারভিউ দিতে যাচ্ছি ভাবছি ওইটা হয়ে যাচ্ছি। তো এরকম স্বপ্ন বারবার প্রতিনিয়ত পরিবর্তন হয়েছে এবং ভেঙেছে। তবে হ্যাঁ, গান নিয়ে স্বপ্ন কিছু নেই, তবে গান অ্যাকচুয়ালি যেহেতু ভালোবাসি, যদি কোনোদিনও ইনকেস এটা প্রফেশন হয় তো এটা তো মানে সে হয় না যে মানে না চাইতেই অনেক কিছু পেয়ে যাবে আর কি। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আরে যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো আসিয়া। আচ্ছা ঋষি, কি বলবো, মানে বলার অপেক্ষা রাখে না যে তুমি খুবই সুন্দর সুন্দর আমাদের গান শোনাচ্ছ। তবে ঋষি, তোমার কাছে আবারও যেটা জানতে চাইবো, যে তুমি একটু খেয়াল করলে দেখবে যে আমাদের প্রত্যেকের জীবনেরই কিন্তু কিছু চাওয়া পাওয়া, দুঃখ ব্যথা বেদনা, হতাশা, রাগ অনুরাগ থেকেই থাকে। এটা আমাদের প্রাত্যহিক জীবনের একটা নিত্য সঙ্গী। তো তোমার জীবনেও কি এমন কোনো ঘটনা আছে? যদি থেকে থাকে, আর অবশ্যই যদি তোমার বলতে কোনো আপত্তি না থাকে, তাহলে প্লিজ আমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারো। হ্যাঁ, চাওয়া না পাওয়া হলো প্রতিটা মানুষেরই চাওয়া থাকে, আর তার সাথে না পাওয়াটাও থাকে। এটা খুব মানে কমন একটা আমাদের জীবনে ঘটে। তো হ্যাঁ, সেদিক থেকে বলতে গেলে তো মানুষ এমন একটা প্রজাতি যাদের চাওয়ার শেষ নেই, আর যতটাই পায় ততটাই তাদের কম হয়। তো আমার ডেফিনেটলি কিছু চাওয়া ছিল, সেগুলো আমি কোনোদিনও পাইনি, আর ইন ফিউচারও পাবো না। চাকরিটা আমি জানি না সেটা হলো আদৌ ইন ফিউচারে পাবো কি পাবো না, সেটা একটা ডেফিনেটলি একটা বা এই ফেম, গান গেয়ে ফেম পাওয়া, সেটাও পাবো কিনা জানি না। হ্যাঁ, তবে জীবনের চলতি পথে অনেক কিছু হারিয়েছি, বিশেষ করে অনেক বন্ধু হারিয়েছি, যারা নানানভাবে হারিয়ে গেছে ওই স্রোতে। তো সেগুলো মাঝে মাঝে ভাবলে খুব খারাপ লাগে যে একটা সময় ছিল হয়তো যার বাড়িতে দুবেলা খেতেও যেতাম, সে আমার বাড়িতে দুবেলা খেতে আসতো, কিন্তু আজকে আমাদের বছরের পর বছরও কথা হয় না। আমরা বিজয়ের শুভেচ্ছাও দুজনকে জানাই না, সেরকম অনেক বন্ধু আছে। আচ্ছা ঋষি, আমার খুব জানতে ইচ্ছা করছে, যদি সেই সব বন্ধুদের তুমি আজ পেতে, তো তাদের উদ্দেশ্যে কি বলতে? হয়তো সেরকমই কোনো বন্ধু হয়তো আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছে, যদি শুনে থাকে তাহলে তুমি গানে গানে কিছু একটা বলে দাও। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে না ভেবে। ঋষির কাছে এবার যেটা বলবো সেটা হচ্ছে, আচ্ছা ঋষি, গানের ওপারে আমরা আলোচনা করছিলাম তোমার না পাওয়ার যন্ত্রণার কথা। তো এবারে আমরা শুনবো গানের পাশাপাশি তুমি আর কি কি করো, মানে ভবিষ্যতে কি গান লেখা বা কম্পোজ করার কোনো পরিকল্পনা আছে? কেননা আমি ব্যক্তিগতভাবে যেটুকু জেনেছি তোমার বিষয়ে, যে তুমি একটু কবিতা লেখা বা গান লেখা এইরকম বিষয়গুলো তোমার মধ্যে আছে। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি, যদি এই বিষয়ে কিছু বলো। হ্যাঁ, একটা সময় তো ছিল, বলবো মানে সেই সময়তে এমনও হয়েছে যে 2-3টে গানও আমি লিখেছি, সুর করেছি, গান গেয়েছি, কিন্তু
ওইগুলো ওই কালের স্রোতে হারিয়ে গেছে আর কি, মানে ওগুলোকে কোনোদিনও ভাবিনি যে আমার ওগুলোকে রেকর্ড করা উচিত, ওগুলোকে লেখা উচিত, ঠিক আছে, এভাবে হারিয়েছে। এখন বর্তমানে সেরকম ইচ্ছে নেই, তবে হ্যাঁ এখন যেগুলো করতে ভালোবাসি গানের সাথে সাথে সেটা হলো প্রথমত তো ভালোবাসি আমি পড়াতে, ঠিক আছে, আমি পড়াতে ভালোবাসি, নতুন স্টুডেন্ট তৈরি করতে ভালোবাসি। আর তার সাথে সাথে আমি মানে চরমভাবে এফেক্টেড হলো ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিংটা আমার ভীষণ ভালো লাগে। বাহ, খুব ভালো একটি বিষয় আমরা জানলাম। তো আজ তো আমরা রেকর্ডিং করতে বসেছি, কিন্তু এই অনুষ্ঠানের ব্যাপারে তোমাকে বলতে যবে তোমার বাড়ি গিয়েছিলাম দেখেছিলাম, মুগ্ধ হয়েছিলাম। কেননা তোমার বাড়ির চারপাশে অসংখ্য চিরসবুজের হাতছানি ও পাখির কুহুতান, মানে খুব সুন্দর একখানি বাগান দেখেছিলাম। তো সেটা কি তুমি পরিচর্যা করো? হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক যে আমার গাছের প্রতি একটা ন্যাক আছে। দেখেছি আমি রঙে রঙে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটু আছে ন্যাক। আমি বললাম না, আমার একটা সময় ছিল যে আমি জঙ্গলে থাকবো, ছবি তুলবো, তো ওই জঙ্গলে তো যাওয়া হয়নি, তাই ভাবলাম বাড়িতে একটা জঙ্গল বানানো যাক। না না, মোটেই জঙ্গল না, খুবই সুন্দর একটি বাগান। আপনারা যারা শুনছেন তারা হয়তো দেখতে পাচ্ছেন না, তবে কথা দিচ্ছি যদি কোনোদিন সম্ভব হয় সেই ছবি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তুমি শুধু গানই না, বেশ কয়েকটা ইনস্ট্রুমেন্টও বাজাতে পারো, তো সেই বিষয়ে যদি কিছু বলো। হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট বলতে আমি আপনারা শুনলেন যে ইউকেলেলে আমি বাজালাম, যেটা এতক্ষণ শুনলেন ইনস্ট্রুমেন্টটা, সেটা হলো ইউকেলেলে। ওটা একটা জাপানিজ ইনস্ট্রুমেন্ট, সেটা হলো মানে গিটারেরই ছোটো ভাই আর কি। লাইলনের স্ট্রিং হয় 4টে। আর বাদ বাকি বাজাতে পারি বলতে এখন নতুন শিখছি হারমোনিয়াম, যেহেতু 3 মাস ধরে গান শিখছি, আর তার আগে জানতাম গিটার বাজাতে। ঋষি, তোমার সাথে কথা বলতে বলতে এটা বুঝতে পারলাম যে তুমি বহুগুণ সম্পন্ন একজন ব্যক্তি। তো তার সঙ্গে এটাও বলবো যে আমরা কিন্তু দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসেছি। তো এখানে এসে তোমার কেমন লাগলো, যদি 2-4 কথাই কিছু বলো। কেমন লাগছে বলতে আমাকে যখন বলে ভাই আর কি, আমার ভাই হয়, তো যখন আমি এটা জানতে পারি যে এরকম কিছু হবে, তো প্রথম একটু নার্ভাস ছিলাম, কারণ হলো আমি ভেবেছিলাম হয়তো এটা ভিডিওতে হবে। তো ভিডিওর সামনে মানে সত্যি বলতে ক্যামেরা সাই আমি একটু ক্যামেরার সামনে বলতে কেমন একটা লাগতো, যে মানে এখন যেভাবে বলছি এভাবে হয়তো বলতে পারতাম না। হ্যাঁ, তবে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, নতুন এক্সপিরিয়েন্স হলো। এরকমভাবে আজ পর্যন্ত মানে শুধু ওই মানে বোর্ডে বসে আর কি চাকরির ইন্টারভিউ দিয়েছি, আজকে এই ইন্টারভিউটা বেশ ভালো লাগলো, কারণ এখানে আর কি নিজের ইচ্ছে মানে নিজের যে শখ বা নিজের ভালো লাগার কথাগুলো হচ্ছে, তো বেশ ভালো লাগলো, অন্যরকম লাগলো। আর আমি চাইবো যে এই চ্যানেলটা আরও গ্রো করুক, আরও এগোক, এরকম অনেক অজানা মানুষের কথা নিয়ে আসুক আমাদের সামনে, এবং আমরা সেটা শুনবো, সেখান থেকে যেটা নিয়ে আমার নেবো, অনেক কিছু শিখবো আর কি। সত্যি কথা বলতে নানান রকম আলাপচারিতাই ঋষি কথা বলতে বলতে খুব দামি একটি কথা বলল, যে লোকের কথা আমরা শুনবো আর সেখান থেকে শিখবো। তো ঋষি, তোমায় বলবো, লোকের কথা তো শুনবই, তার সঙ্গে সঙ্গে লোক কিন্তু এখন তোমার গান শুনতে চাইছে। তো চলো একটা গান আমরা শুনে নিই, আর শ্রোতা বন্ধু আপনাদের বলছি যে কথা হচ্ছে গানের ওপারে। নকশিকাঁথার রাজার কন্যা, কোথায় তোমার বাড়ি? যেথায় চাঁদের রোদের আসমান, মেঘের ভরা গাড়ি, পালিয়ে যাওয়ার রাস্তা ধরে যায় রূপকথাদের কাছে। তোমার কাছে দুঃখ ভোলাবার দুপুর কাঠি আছে, ভেজা তুলোর নাক ছাবিয়া জুই ধরানো কেশে। বলো কন্যা যাবে নিয়ে তোমার মুলুক দেশে, চার দেওয়ালের এই খেলা ঘর খেলবো না আর একা। দত্তি দানো পেরিয়ে গেলে ঠিক পাবই তোমার দেখা। রঙের পাতার ঝলর নদীর বুকে আয়নার, তোমার দেশের ছবি কন্যা আমার দু চোখ ভাবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদের জানিয়ে রাখবো, যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের জন্য, আপনারা এতক্ষণ শুনছিলেন অচেনা মুখের না জানা কথা। আর আপনাদের সঙ্গে যার গল্প আজকে আমরা ভাগ করে নিলাম তিনি হলেন ঋষিকেশ, যিনি সম্প্রতিকালে ফেসবুকের খুবই জনপ্রিয় একজন মুখ। আর
যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আরও একটি কথা, আপনারাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে চটপট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করতে পারেন কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিই, 9091445802। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের গল্প জানাতে পারেন। যদি আপনাদের গল্প আমাদের ভালো লাগে, আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। ঋষি, আমরা অনুষ্ঠানের একদম শেষে, তো শেষ মুহূর্তে তুমি কিছু বলো, আর তোমার লাস্ট গান আমরা শুনে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নেব। শেষ করার আগে আমার একটা কথা সকলকে, সেটা হলো সত্যি বলছি, শেখার কোনো বয়স নেই, ঠিক আছে? আপনি যদি ভাবেন যে আমার বয়স চলে গেল, এই বাবা আমি কী করে এখন গান শিখি, আমার তো প্রায়ই এখন 35-40, সত্যি বলছি শেখার কোনো বয়স নেই, ঠিক আছে? আমি যেখানে শিখতে যাই, আমার ভাইজির বয়সে সবাই আমার পাশে বসে শেখে, ঠিক আছে? সেখানে আমার কোনো লজ্জা লাগে না। হ্যাঁ, প্রথম 2 দিন লেগেছিল, তার 3 দিন থেকে আমার আর লাগে না, কারণ আমি ভেবেছি যে আমাকে শিখতে হবে, এটা আমার ভালো লাগা, আমি ভালো লাগাটাকে পার্সিউ করতে চাই, তো আমি শিখছি। আরেকটা কথা ঋষি, যে সকল শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের কথা শুনছিলেন, তো সেই সকল শ্রোতাদের উদ্দেশ্যে তুমি যাওয়ার আগে ঠিক কী বলবে? অ্যাকচুয়ালি আমরা মানে সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে ভালো রাখতে ভুলে যাই, কিন্তু আমার মনে হয় নিজেকে ভালো রাখলেই কিন্তু আপনি সবাইকে ভালো রাখতে পারবেন, ঠিক আছে? এটাও আমার একটা জীবন থেকেই শিক্ষা নেওয়া, যে নিজে যদি ভালো থাকি তো সবাই ভালো থাকবে, আর যদি আপনি নিজে ভালো না থাকেন তাহলে কিন্তু আপনি কাউকেই ভালো রাখতে পারবেন না। আর শিক্ষার কোনো বয়স নেই, সে যে কোনো শিক্ষা, এটুকুই আমার বলার। তো ধন্যবাদ সবাইকে। আর ঋষি, তোমাকেও বলি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং বিশেষ করে আমার তরফ থেকে তোমার ভবিষ্যৎ জীবন অনেক সফল হোক এই কামনা করি। তুমি অনেক এগিয়ে যাও, অনেক বড় হও। আর শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আজকে আপনারা যাকে স্টুডিওতে শুনলেন তিনি তো একজন শিল্পী বটেই, কিন্তু আমার কাছে তিনি একজন আমার বড় দাদার মতো, যিনি খুব সৎ, নির্ভীক এবং প্রচণ্ড ক্রিয়েটিভ একজন মানুষ, যাকে খুব কাছ থেকে দেখে এটুকু বুঝেছি যে নিজের জীবনে না পাওয়াগুলোকে কিভাবে নিজের ভেতরটাকে ভরিয়ে দেওয়ার মতো পাওয়ায় রূপান্তরিত করা যায়, তা এই মানুষটি আমাদের শিখিয়েছে, এবং ভবিষ্যতেও এই মানুষের কাছ থেকে এভাবেই শিখে যাব। তো আর কথা বাড়াবো না, চলুন সরাসরি গানে চলে যাই। গান শুনতে শুনতে আজকে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গেই ছিলাম আমি, দীপ। আসবে যাবে ঘরের মাঝে মেঘলা হয়ে এসো, শ্রান্ত চিবুক অন্তরালে বিষণ্ণতায় ভেসো, না হয় একটু প্রাণে বিহান গানে আবেশো এমেশো, তুমি এমনি এমনি এসো, তুমি এমনি এমনি এসো। কাজল কালো মেঘের ফাঁকে শশী, যাওয়ার আসার পথের ধারে নিখাত গড়িমসি, যদি ঘুম ভালো হয় আমার সুরে কুঞ্জরণে ভেসো,